শিক্ষা উপদেষ্টা CR আবরারের সাথে আলোচনার পরেও দাবি আদায়ে অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। আর শিক্ষা উপদেষ্টা বলেছেন, এই বিষয়ে ইউজিসি 3 সদস্যের কমিটি করেছে। সেই কমিটি যে সুপারিশ করবে আইনের মধ্যে থেকেই সেই আলোকে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। কনক রহমানের তথ্যছবিতে বিস্তারিত। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্যের পদত্যাগের দাবিতে আমরণ অনশন কর্মসূচির তৃতীয় দিনে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন কয়েকজন শিক্ষার্থী। বুধবার সকাল 10:15টায় তাদের দেখতে ক্যাম্পাসে যান শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা CR আবরার। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্য বিরোধী নানা স্লোগান দিতে থাকেন। উপদেষ্টা এসেই শারীরিক সুস্থতা বিবেচনায় এনে শিক্ষার্থীদের অনশন প্রত্যাহার করার অনুরোধ করেন। তবে উপাচার্য মোহাম্মদ মাসুদের অপসারণ না হওয়া পর্যন্ত অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকার কথা জানান তারা। যেহেতু তিনি নিজে এখানে উপস্থিত হয়েছেন, আমরা তার কথায় আশ্বস্ত হয়েছি, কিন্তু এখনো যেহেতু আমাদের দাবিটা কার্যরত হয়নি, তাই আমরা এখান থেকে উঠবো না। আমাদের দাবি কার্যরত হওয়ার পরেই আমরা এখান থেকে উঠবো। দ্রুত আমাদের অনশন থেকে তিনি বের করার জন্য আমাদেরকে একটা শিক্ষার্থীও যেন আর অসুস্থ না হয়, তার আগেই তিনি আমাদের জন্য ইমার্জেন্সি ক্রাইসিসে সমাধান বের করে আনবেন এবং আমরা বিশ্বাস রাখি তার উপরে এই এক দফা দাবি তিনি অতি দ্রুত বাস্তবায়ন করবেন। একই সময় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি গঠন করা 3 সদস্যের একটি কমিটি কুয়েটে আসেন। তারা জানান, শিক্ষার্থীদের দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং তা সমাধানের পথ খোঁজা হচ্ছে। একটা প্রক্রিয়াগত দিক আছে প্রত্যেকটা প্রতিষ্ঠানের, সেগুলোকে আমরা মাথায় নিয়ে দ্রুতই আশা করছি একটা ভালো সমাধান দিচ্ছে, যেটার মধ্য দিয়ে আমরা এই অবস্থা উত্তরণ ঘটাতে পারি। আর শিক্ষা উপদেষ্টা বলেন, আইন প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি সমাধান করা হবে। সেই পর্যন্ত শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। আইনের কিছু বিষয় রয়েছে, আমরা যাই করি না কেন সেটা আইন দ্বারা নির্দিষ্ট হতে হবে এবং এই বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য নির্দিষ্ট আইন রয়েছে। শিক্ষা উপদেষ্টা চলে যাওয়ার পর ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে গত 18 ফেব্রুয়ারি কুয়েটের ছাত্রদল, যুবদল এবং সাধারণ শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ হয়। এরপর 25 ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় একাডেমিক কার্যক্রম ও হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। তবে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে শিক্ষার্থীরা গত 13 এপ্রিল ক্যাম্পাসে ফিরে আসেন এবং ভিসির পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন। আব্দুল আল মামুন, 71। দর্শক, এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কনক রহমান। কনক, এরই মধ্যে আমরা জানি যে শিক্ষা উপদেষ্টার সাথে শিক্ষার্থীদের কথা হয়েছে, তারপরেও তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সেখানকার সর্বশেষ খবর জানাবেন এই বিষয়ে, এবং একই সাথে আমরা জানি যে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও তাদের প্রতি সংহতি প্রকাশ করেছে। সেখানে খুলনা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী উপস্থিত আছেন কিনা? খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আর অল্প কিছু সময় পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের যে অনশনরত রয়েছে তাদের সাথে একাত্মতা ঘোষণা করে এবং কুয়েটের ভিসির পদত্যাগের দাবি জানিয়ে এখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হওয়ার কথা রয়েছে। আমরা সেই অপেক্ষায় আছি। এই গেল এক নাম্বার। দ্বিতীয় হচ্ছে যে এখনো পর্যন্ত শিক্ষার্থীরা তাদের অনশন রয়েছেন, তাদের দাবিতে অনড় রয়েছেন এবং মাঝে মাঝে থেমে থেমে ক্যাম্পাসে বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা, বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থীরা তারা কিন্তু বিক্ষোভ করছে। তৃতীয় নম্বরে আসে যেটা সর্বশেষ আপডেট, সেটা হচ্ছে কিছুক্ষণ আগে শিক্ষক সমিতির পক্ষ থেকে প্রশাসনিক ভবনে একটি প্রেস ব্রিফিং করা হয়েছে। সেই প্রেস ব্রিফিং এ বলা হয়েছে যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদের অপসারণ বা পদত্যাগ চাওয়া আইন বহির্ভূত এবং তারা বলছেন যে দাবিটা করা হচ্ছে সেটা অন্যায্য। দুটি পক্ষের রেশারেশির কারণে ভিসিকে একটি পক্ষে তাকে দাঁড় করিয়ে এই পদত্যাগ বা অপসারণ দাবি করা হচ্ছে। তারা কোনো অবস্থাতেই এই দাবির সাথে একমত না, তারা দ্বিমত। দাবি শিক্ষক সমিতির যিনি সাধারণ সম্পাদক প্রফেসর ডক্টর মোহাম্মদ ফারুক হোসেন, তিনি কিছুক্ষণ আগে সর্বশেষ আমাদেরকে জানিয়েছেন। এই যখন অবস্থা চলছে তখন স্বাভাবিকভাবে অনুমেয় ধারণা পরিষ্কার স্পষ্ট, সেটা হচ্ছে যে শিক্ষকদের সাথে ছাত্রদের যে মুখোমুখি একটি অবস্থান ছিল এর আগে,
সেটা আরো পরিষ্কার হয়ে গেল, স্পষ্ট হয়ে গেল। এই দিকে যখন হচ্ছে তখন শিক্ষার্থীরা স্বাভাবিকভাবে আরো বেশি খুশি উঠবেন। এখন দেখা যাক, যেহেতু শিক্ষা উপদেষ্টা এসেছিলেন, ইউজিসির 3 জন সদস্য এসেছিলেন, তারা ছাত্রদেরকে অনুরোধ করে গেছেন অনশন ভাঙতে, তারা সেটা মানেনি, অনড় রয়েছেন। এখন পরবর্তীতে সরকার বা শিক্ষা মন্ত্রণালয় এই বিষয়ে কি সিদ্ধান্ত নেয় সেই পর্যন্ত আমাদেরকে আসলে ধন্যবাদ কনক রহমান। আমরা ফিরবো নিশ্চয়ই এই বিষয়ে আরও খবর জানবার জন্য আপনার কাছে। দর্শক সহকর্মী কনক রহমান ছিলেন এতক্ষণ খুলনা থেকে। এদিকে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে এবং উপাচার্যের পদত্যাগের দাবিতে আমরণ অনশন করছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। বুধবার সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এই অনশন শুরু করেন তারা। অনশনে 2 শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। শিক্ষার্থীরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কুয়েট শিক্ষার্থীদের সাথে সংহতি রেখে এই অনশন চলবে। এর আগে মঙ্গলবার রাত 11টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। মাগুরায় আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় চার্জ গঠন করা হয়েছে আদালতে। মামলা সাক্ষ্য নেয়ার দিন ঠিক করা হয়েছে আগামী 27 এপ্রিল। মাগুরার নারী এবং শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এম জাহিদ হাসান আদেশ দেন। সকালে বিশেষ নিরাপত্তার মধ্যে আদালতে আনা হয় আসামি হিটু শেখ, তার 2 ছেলে সজীব শেখ ও রাতুল শেখ এবং স্ত্রী জাহেদা বেগমকে। আসামি পক্ষের কোনো আইনজীবী না থাকায় আদালত অভিযুক্তদের আইনজীবী নিয়োগে যথাযথ বিধি অনুসরণের পরামর্শ দেন। পরে আগামী 27 এপ্রিল মামলার পরবর্তী শুনানির দিন ঠিক করে আদালত। এ বছর 6 মার্চ মাগুরার নিজ গ্রামে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশুটি। পরে চিকিৎসাধীন অবস্থায় 13 মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যায় আসিয়া। বিজ্ঞ আদালত আমার এবং লন্ডন পাবলিক প্রসিকিউটরের সমুদয় বক্তব্য শুনেছেন, রেকর্ড পর্যালোচনা করেছেন এবং প্রাথমিকভাবে তিনি সন্তুষ্ট হয়েছেন that there is a sufficient ground for proceeding against the accused as per the provisions of chapter 23 of the Code of Criminal Procedure. আর সন্তুষ্ট হয়ে তিনি সকল আসামিদের বিরুদ্ধে লন্ডন পাবলিক প্রসিকিউটরের প্রস্তাবিত ধারাসমূহের অধীনে চার্জ গঠন করেছেন। মাগুরার আসিয়া ধর্ষণ এবং হত্যা মামলার চার্জ গঠন সহ সাক্ষ্য নেয়ার তারিখ ধার্য হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ টুটুল। টুটুল, এ বিষয়ে প্রসিকিউটর কি বলেছে এবং অভিযুক্তদের বিষয়ে পর্যবেক্ষণ কি? তানিয়া, আপনাকে ধন্যবাদ। সকালবেলা কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এই মামলায় যে 4 জন আসামি তাদেরকে কোর্ট হাজতে কোর্ট প্রাঙ্গণে আনা হয় এবং এই নারী ও শিশু ট্রাইব্যুনাল আদালতে তাদেরকে তোলা হয়। এই সময় কিন্তু কোর্ট চত্বর সম্পূর্ণভাবে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ ছিল এবং এক পর্যায়ে বিচারক যখন এজলাসে তোলা হয়, বিচারক এই যে মামলা, এই মামলার যে চার্জশিট সেটা গ্রহণ করেন এবং আগামী 27 এপ্রিল এই মামলার মূলত হচ্ছে যে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শুরু হবে এবং ওই দিন বলা হয়েছে যে 3 জন আসামির সাক্ষ্য গ্রহণ করা হবে এই বিষয়ে বলেছেন। এবং এই সময় কিন্তু আমরা জানি যে এই মামলায় কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন স্পেশাল লয়ারকে এখানে নিয়োগ করা হয়েছে, মাগুরার যিনি পিপি আছেন তিনি সহ, যাতে এই মামলায় কোনো পক্ষে রাষ্ট্রপক্ষ যেন কোনোভাবে অবহেলা না থাকে সেই কারণে এখানে নিয়োগ দেওয়া হয়েছে। আর বিচারক এই মামলায় যারা আসামি পক্ষ যে 4 জন ছিল তাদের কাছে আমরা দেখেছি জিজ্ঞেস করেছিল যে এই মামলায় তারা দোষী না নির্দোষ, তখন আসামি পক্ষ বলে যে তারা নির্দোষ। কিন্তু আসামি পক্ষের কোনো অ্যাডভোকেট না থাকায় বিচারক তখন আসামি পক্ষকে পরামর্শ দেন যে তারা যদি অ্যাডভোকেট নিয়োগ করতে চান তাহলে জেল কর্তৃপক্ষের কাছে যথাযথ আবেদন করে জেল কর্তৃপক্ষের মাধ্যমে কিন্তু তাদের বিচারক নিয়োগ করতে হবে, লয়ার নিয়োগ করতে হবে। তবে একটি বিষয় আছে যে এইখানে যে বার অ্যাসোসিয়েশন তারা কিন্তু ইতিপূর্বেই যখন আন্দোলন সংগ্রাম ছড়িয়ে পড়েছিল মাগুরা সহ সারা বাংলাদেশে, তখন কিন্তু তারা সিদ্ধান্ত নিয়েছিল যে এই মামলায় তারা কোনো আসামি পক্ষের কোনো আইনজীবী তাদের পক্ষে লড়বেন না। তবে আজকে যিনি স্পেশাল যে একজন অ্যাডভোকেট তিনি এসছেন ঢাকা থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগপ্রাপ্ত, তিনি আমাদের সঙ্গে কথা প্রসঙ্গে বলেছেন যে যেহেতু আসামি পক্ষের কোন রকম অভিযোগ না থাকে, তারা যদি
একজন আইনজীবী না পেয়ে থাকে তাহলে তারা পরবর্তীতে উচ্চ আদালতে অভিযোগ করতে পারে যে তাদের পক্ষে কথা বলার মতন কোনো আইনজীবী না থাকার কারণে তারা ন্যায় বিচার পাননি। সেই কারণে তিনি বলেছেন যে এই আসামি পক্ষ যথাযথ তাদের এই মামলা পরিচালনা করার জন্য অবশ্যই তারা আইনজীবী নিয়োগ করতে পারবেন এবং আইনজীবী নিয়োগের ক্ষেত্রে যেন অন্য আইনজীবীরা তাদেরকে সহযোগিতা করেন। ধন্যবাদ শরীফ টুটুল। আমরা নিশ্চয়ই আবারও ফিরবো যদি এই বিষয়ে আপনার হাতে কোনো আরও তথ্য এসে পৌঁছায়। দর্শক, সহকর্মী শরীফ টুটুল ছিলেন মাগুরা থেকে। বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই পুলিশ আসামি গ্রেফতার করতে পারবে বলে আদেশ দিয়েছে আদালত। পূর্ব অনুমতি নিতে ডিএমপির জারি করা আদেশও 3 মাসের মধ্যে স্থগিত করেছে হাইকোর্ট। একই সাথে রুলও জারি করেছে হাইকোর্ট। রুলে 9 এপ্রিলের অফিস আদেশ কেন আইন বহির্ভূত ঘোষণা করা হবে না তাও জানতে চাওয়া হয়েছে। স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, ডিপি, সিআইডি ও এসপি প্রধান সহ 7 জনকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। এ সংক্রান্ত বিষয়ে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে বুধবার হাইকোর্টের বিচারপতি ফাতেমা নজিব এবং বিচারপতি শিকদার মাহমুদুর রাজির বেঞ্চ রুল সহ এই আদেশ দেয়। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানি চলছে। অগ্রাধিকার ভিত্তিতে বুধবার বিচারপতি মোস্তাফিজুর রহমান ও সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই শুনানি হয়েছে। 2020 সালের 31 জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের সমলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। আলোচিত এই মামলায় 2022 সালের 31 জানুয়ারি কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালত রায় দেয়। রায়ে টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাস ও বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড এবং অপর 6 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন আসামিরা, আর 2 জনের মৃত্যুদণ্ড অনুমোদন চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত সাদিক। সৈকত, মেজর সিনহা হত্যা মামলার শুনানি এখন কোন পর্যায়ে রয়েছে? এবং আমরা জানি যে বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় অনুমতি ছাড়াই পুলিশ আসামি গ্রেফতার করতে পারবে এমন আদেশ দিয়েছে আদালত। সে বিষয়ে বিস্তারিত জানাবেন। আজকে এই মেজর সিনহা হত্যা মামলার যে ডেথ রেফারেন্সের শুনানির বিষয়ে যে কোর্টে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ যে ঠিক করে দিয়েছিলেন, সেই কোর্টে আজকে শুনানি শুরু হয় বেলা 11টার পরেই শুরু হয় এবং এই মামলার পক্ষে রাষ্ট্রপক্ষের যে আইনজীবী ডিএজি শামীমা জামান দীপ্তি, তিনি কিন্তু শুনানি শুরু করেন এবং বেলা 1টা পর্যন্ত বিরতির আগে প্রায় 1.5 ঘন্টার বেশি সময় তিনি ডেথ রেফারেন্সের যে শুনানি সেটা তিনি করেন, রাষ্ট্রপক্ষের আইনজীবী শেষে শুনানি করেন এবং বিরতির পর তিনি আজকে আবার শুরু করেছেন। যেহেতু অগ্রাধিকারের ভিত্তিতে প্রধান বিচারপতি এই মামলার শুনানির নির্দেশনা দিয়েছেন, আজকে শুনানির প্রথম দিন শুনানি করছেন এবং যেহেতু রাষ্ট্রপক্ষের এই 2 জনের যে মৃত্যুদণ্ডের অনুমোদনের চেয়ে আবেদন করেছিলেন ওসি প্রদীপ, বরখাস্তকৃত ওসি প্রদীপ এবং আরেকজন পরিদর্শক লিয়াকত সরকার, তাদের 2 জনের বিরুদ্ধে যে মৃত্যুদণ্ড কার্যকরের বিষয় শুনে এবং তাদের পক্ষেরও আইনজীবী শুনানি করবেন। হয়তো এই মামলাটি আজকে ডেথ রেফারেন্সের প্রথম দিন শুনানি হলো এবং এই মামলাটা কিন্তু আরও 2-3 দিন অব্যাহত থাকবে শুনানি। সেটা আজকে শুনানির পরে জানানো যাবে যে পরবর্তী শুনানি কবে নির্ধারণ হবে। আরেকটা বিষয় যে বলছিলেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যে ছাত্র আন্দোলন দমনের সময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেসব অপরাধ করেছেন তাদের বিরুদ্ধে যে অভিযোগের প্রেক্ষিতে তাদের গ্রেপ্তারের ক্ষেত্রে ডিএমপি একটি নির্দেশনা দিয়েছিলেন, তাদের বাংলা রাজধানীর যেসব থানার যে ওসি বা অন্যান্য কর্মকর্তা পুলিশ সদস্যদের গ্রেপ্তারের ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তার একটা নির্দেশনা লাগবে। সেই নির্দেশনা এগেনস্টে কিন্তু আজকে একটা রিট করে, সেই রিটেই বলা হয়, হাইকোর্ট থেকে আদেশ দেওয়া হয় যে এইটার কোনো নির্দেশনা লাগবে না, যে কেউ তাদের অভিযোগের প্রেক্ষিতে তাদের কিন্তু গ্রেপ্তার করা যাবে এবং পুলিশের যে নির্দেশনা সেটা 3 মাস স্থগিত করেছে, সেইটা শুনানি হয়েছে। এর পাশাপাশি কিন্তু আজকে আরেকটা শুনানি রয়েছে যে বিচার বিভাগের যে পৃথক সচিবালয় যে রাষ্ট্রপতি এর অধীনস্থ আদালতগুলি নিয়ন্ত্রণ করে থাকে, সেটার বিষয়ে কি সিদ্ধান্ত হবে সেই বিষয়ে একটা রিটের শুনানি আছে, সেটার শুনানি হবে। সব মিলিয়ে তা নিয়ে এখন পর্যন্ত এই হচ্ছে আদালতের সর্বশেষ খবর।
ধন্যবাদ সৈকত সাদিক। নিশ্চয়ই ফিরবো আমরা আবার আপনার কাছে। দর্শক সহকর্মী সৈকত সাদিক ছিলেন এতক্ষণ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অর্থ পাচারের মামলা বাতিল করেছে আপিল বিভাগ। বুধবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চে এই রায় দেওয়া হয়। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ডক্টর ইউনূসের আপিল মঞ্জুর করে সর্বোচ্চ আদালত এই রায় দেয়। 2023 সালে 30 মে এই মামলা করে দুর্নীতি দমন কমিশন। তদন্ত প্রতিবেদনে বলা হয়, আসামিরা 25 কোটি 22 লাখ টাকা আত্মসাৎ করেছেন। অবৈধভাবে অর্থ সরানো হয়েছে, যা মানি লন্ডারিংয়ের প্রতিরোধ আইনে অপরাধ। গত বছরের 12 জুন ওই মামলায় ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের নামে অভিযোগ গঠন করে ঢাকার বিশেষ জজ আদালত। এ অবস্থায় অভিযোগ গঠনের বৈধতা নিয়ে মামলার কার্যক্রম বাতিল চেয়ে 7 জন হাইকোর্টে আবেদন করেন। পরে সেই আবেদন খারিজ করে দেয় আদালত। এরপর আপিল বিভাগে আবেদন করেন অধ্যাপক ইউনূস। আজকের আদেশটা হলো যে আপিল অ্যালাউ করেছে, যে প্রফেসর ইউনূস সাহেবের যে আপিল ছিল অনারেবল অ্যাপিলেট ডিভিশনে হাইকোর্টের জাজমেন্টের এগেনস্টে, সেই আপিলটি অ্যালাউ করেছে। এবং হাইকোর্ট যে এইটা কোয়াশমেন্টের যে ওনাদের যে পিটিশন ছিল হাইকোর্ট ডিভিশনে, সেটা যে সামারি রিজেক্ট করেছিল, সেটা আজকে সেটিসফাইড করে দিয়েছে, অর্থাৎ বাতিল করে দিয়েছে। অর্থাৎ মামলাটাই বাতিল হলো। এর ফলে ওই মামলাটা থাকলো না, মামলাটা বাতিল হলো। রোহিঙ্গাদের দীর্ঘমেয়াদী অবস্থান বাংলাদেশের নিরাপত্তা, উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য হুমকি বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি জানান, ক্যাম্পে অপরাধ এবং অবৈধ অভিবাসনের চেষ্টাও বাড়ছে। এজন্য তিনি রোহিঙ্গা প্রত্যাবাসনের কাতারে সহযোগিতা চেয়েছেন। কাতারে রোহিঙ্গা বিষয়ক এক গোলটেবিল বৈঠকে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। তিনি আরও জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরে রোহিঙ্গা ক্যাম্পে ফের অর্থায়ন সংকট হতে পারে। তিনি জানান, রোহিঙ্গা প্রত্যাবাসন ছাড়া বিকল্প কোনো সমাধান নেই। প্রধান উপদেষ্টা জানান, রাখাইনে আরাকান আর্মি বেশিরভাগ এলাকা নিয়ন্ত্রণ করছে। রোহিঙ্গা প্রত্যাবর্ষণে নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেন তিনি। আগামী সেপ্টেম্বরে জাতিসংঘে রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্মেলনের কথাও গোলটেবিলে উপস্থাপন করেন প্রধান উপদেষ্টা। রাজনৈতিক দলগুলোর মতবিরোধ থাকলেও জাতীয় স্বার্থে এক থাকার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। প্রেস ক্লাব আয়োজিত এক অনুষ্ঠানে তিনি প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানান। সেই সাথে আওয়ামী দোসরদের থেকে সরকারকে সাবধানে থাকার আহ্বানও জানান এই বিএনপি নেতা। আওয়ামী লীগকে যারা দেশে পুনর্বাসিত করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। এই দেশে আওয়ামী লীগের অবস্থান থাকতে পারে না, এবং আওয়ামী লীগের হাসিনা সহ আওয়ামী লীগের সমস্ত নেতা, কর্মী, প্রশাসনের ব্যক্তিবর্গ, তাদের সকলের বিচার হতে হবে। অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। বুধবার তার বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টি জানা যায়। এর আগে মঙ্গলবার ঢাকা মহানগর প্রথম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। বাবা ও সৎ মাকে শারীরিক নির্যাতনের অভিযোগে তার বিরুদ্ধে এই মামলা করা হয়। শাওনের সৎমা নিশি ইসলাম বাদী হয়ে এই মামলা করেছেন। মামলায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার সাবেক প্রধান মোহাম্মদ হারুন রশিদ সহ 12 জনকে আসামি করা হয়েছে। এই মামলায় মঙ্গলবার আদালতে হাজির হয়ে বাড্ডা থানার 2 পুলিশ সদস্য বলেন, তৎকালীন ওসির নির্দেশে তারা নিশি ইসলামকে আটক ও নির্যাতনের অংশ নিয়েছিলেন। শাওন ও বাকি আসামিরা হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। বকেয়া বেতন পরিশোধের দাবিতে শ্রমভবন ঘেরাও কর্মসূচি পালন করছে ডার্ট কম্পোজিট টেক্সটাইলের শ্রমিকরা। বুধবার সকাল থেকে শ্রমভবনের সামনে জড়ো হতে থাকেন শ্রমিকরা। আন্দোলনকারীরা জানান, 18 মাস আগে ডার্ট গ্রুপের 5টি প্রতিষ্ঠান বন্ধ হয়। 2023 সালে নভেম্বর মাসে ডার্ট গ্রুপের শ্রমিক, মালিক ও সরকারের মাঝে ত্রিপক্ষীয় সমঝোতা চুক্তি হয়। চুক্তিতে 5 কিস্তিতে 22 কোটি টাকা পরিশোধের কথা বলা হয়। 10 ডিসেম্বর সরকার 13 কোটি টাকা দেয়। সেই টাকা আংশিক বিতরণ করলেও বাকিটা পাওয়া যায়নি। সেই টাকা শ্রমিক কর্মচারীদের মাঝে বিতরণ এবং চুক্তি অনুযায়ী সকল পাওনাদি দ্রুত পরিশোধ করার দাবিতে এই কর্মসূচি করছেন তারা।
কয়েক দফা সরকারি নির্দেশনা অমান্য এবং শ্রম আইনের ৪৫টি ধারা উপধারা লঙ্ঘন করায় কুষ্টিয়ার ব্রিটিশ আমেরিকান টোবাকোর শ্রমিকদের অবস্থান ধর্মঘট চলছে। বুধবার সকাল থেকে বিএটির প্রধান কারখানার সামনে মৌসুমী শ্রমিকরা ব্যানার ফেস্টুন নিয়ে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি শুরু করে। গত নভেম্বরে বিএটির শ্রম আইন লঙ্ঘন, শ্রমিক শোষণ, লাইসেন্স না থাকা নিয়ে ৫ পর্বের ধারাবাহিক প্রতিবেদন করেছিল ৭১ টেলিভিশন। এরপর শ্রম মন্ত্রণালয় সম্প্রতি দাবিগুলো বাস্তবায়ন করে ৩ কর্মদিবসের মধ্যে সরকারকে জানানোর জন্য বিএটিকে নির্দেশনা দেয়। শ্রম সচিবের দেয়া নির্দেশনা বাস্তবায়ন করেনি বহুজাতিক সিগারেট কোম্পানিটি। আন্দোলনকারী শ্রমিকরা জানান, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ঢাকায় শ্রম অধিদপ্তরের সরকার, বিএটি এবং শ্রমিক প্রতিনিধিদের ত্রিপক্ষীয় বৈঠকে ২২ দফা দাবি মেনে নিয়ে বাস্তবায়নে একমত হয় বিএটি। কিন্তু গেল ৫ বা ৬ দিন ধরে টালবাহানা করে তারা একটি দাবিও বাস্তবায়নের উদ্যোগ নেয়নি। জুলাই গণঅভ্যুত্থানে আহতদের ক্যাটাগরি করার ক্ষেত্রে বিস্তর ভুলের অভিযোগ তুলেছেন ভুক্তভোগী আহতরা। তাদের অভিযোগ, আহতদের ধরন বুঝে এ, বি ও সি শ্রেণীতে ভাগ করার কথা থাকলেও অনেকের বেলায় সেটি হয়নি। যেমন বুলেটে আহত কারো অঙ্গহানি হলে তাকে ক্যাটাগরি এতে রাখার কথা থাকলেও রাখা হয়েছে বিতে, আবার কেউ সির জন্য উপযুক্ত হলেও তাকে রাখা হয়েছে বি ক্যাটাগরিতে। এসব কারণে সরকারি অনুদান থেকে বঞ্চিত হওয়ার শঙ্কায় আছেন আহতরা। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। পঙ্গু হাসপাতালের এই বিশেষ ওয়ার্ডে চলছে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দীর্ঘমেয়াদী চিকিৎসা। এদের প্রায় সবারই হাত বা পায়ের মতো অঙ্গ হারিয়ে চিরজীবনের মতো পঙ্গুত্ব বরণ করেছেন। কেউ বা হাত বা পা না হারালেও পক্ষাঘাতে আক্রান্ত হয়ে চলাফেরার ক্ষমতা হারিয়েছেন। এমনই একজন সাতক্ষীরার আলী আহসান। ১৮ বছরের এই তরুণের অভিযোগ, বুলেটে আঘাতে ডান পা কেটে ফেলতে হয়েছে। সরকারের নীতিমালা অনুযায়ী অঙ্গহানির কারণে তার নাম এ শ্রেণীতে তালিকাভুক্ত হবার কথা, কিন্তু তার নাম আছে বি শ্রেণীতে। অনেকে আছে যে আপনার একটা হাত নাই, পা নাই, তাদেরও বি ক্যাটাগরির ভিতরে ঢুকাইছে। যেমন আমি এর আগে জানতাম না যে ক্যাটাগরি বিতে দিচ্ছে। এখানে এসে চেক করার পর দেখলাম যে আপনার ক্যাটাগরি বিতে ঢুকাইছে আমাদের। তার অভিযোগ, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে আহতদের এ, বি ও সি শ্রেণীতে তালিকাভুক্ত হবার প্রক্রিয়াটিও বেশ জটিল। কারণ তার যে একটি পা কেটে ফেলতে হয়েছে, সেটি তাকে নিজ জেলা সাতক্ষীরার জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে প্রমাণ দিতে হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তালিকায় নাম তুলতে দফায় দফায় তাকে ধর্ণা দিতে হয়েছে। তারপরও নামটি এসেছে ভুল শ্রেণীতে। ডিসি অফিসের যে স্যারটা থাকেন, উনি হচ্ছে আপনার আওয়ামী লীগের একজন ছিল, সম্পাদক ছিল আগে। তো আমাদের এলাকায় একমাত্র আমারই পা কাটা গেছে, আর সবাই যাদের আমার চেয়ে বেশি হয়েছে মারা গেছে। এমন অভিযোগের সংখ্যা কম নয়। মাসের পর মাস ধরে অপেক্ষায় আছেন ভুল সংশোধনের। লিস্ট নিয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো কিছুই পাইলেন না। সার্ভার বন্ধ, সার্ভার করলে ভেরিফাই করে দিবে। সরকারি নীতিমালা অনুযায়ী কারো এক বা একাধিক অঙ্গহানি হলে তিনি এ শ্রেণীভুক্ত হবেন, আর এককালীন ৫ লাখ ও মাসে ২০,০০০ টাকা করে সরকারি ভাতা পাবেন। অঙ্গহানি হয়নি কিন্তু শারীরিকভাবে অক্ষম হয়েছেন এমন আহতরা বি শ্রেণীভুক্ত হবেন। এককালীন ৩ লাখ ও মাসিক ১৫,০০০ টাকা ভাতা পাবেন। আহত ছিলেন কিন্তু চিকিৎসায় সুস্থ হয়েছেন, এমন ক্ষেত্রে সি শ্রেণীভুক্ত হবেন। এককালীন ১ লাখ টাকা ও মাসিক ১০,০০০ টাকা করে সরকারি ভাতা পাবেন। মেহেদী হাসান, ৭১, ঢাকা। সড়কে শৃঙ্খলা ফেরাতে ও রাস্তা পারাপারে নিরাপত্তা নিশ্চিতে মিরপুরে পরীক্ষামূলকভাবে চালু হলো স্বয়ংক্রিয় সিগন্যাল বাতি। নির্দিষ্ট সময়ে লাল ও সবুজ বাতি দেখে থেমে যাচ্ছে গাড়ি। রাস্তা পারাপারের সুযোগ পাচ্ছে মানুষ। রাজধানীর মোট ২২টি পয়েন্টে এমন স্বয়ংক্রিয় সিগন্যাল বাতি চালুর প্রকল্প নিয়ে কাজ করছে ট্রাফিক বিভাগ। এর মধ্য দিয়ে সড়কে শৃঙ্খলা ফেরার পাশাপাশি যানজট ও দুর্ঘটনা কমবে বলে মনে করছে ট্রাফিক বিভাগ। আরও জানাচ্ছেন মাইনুল মারুফ। বাবা মনির হোসেনের কোলে চড়ে নিরাপদে রাস্তা পারাপারের অপেক্ষায় ছোট্ট সাইন। সিগন্যাল বাতি লাল থেকে সবুজ হলেই ৩০ সেকেন্ডের জন্য থেমে যাবে গাড়ি, আর তখনই জেব্রা ক্রসিং ধরে তারা পার হবেন এই ব্যস্ত সড়ক।
রাস্তা পারাপারের অপেক্ষায় স্কুল কলেজ শিক্ষার্থী সহ অনেকেই। রাজধানীতে জেব্রা ক্রসিং মেনে রাস্তা পারাপারের নিয়মটা নগরবাসী ভুলে গেছে, তবে এর উপকারটা জানেন সবাই। তো সিঙ্গেলে মানুষ যাইতো, গাড়ি আসতো, অ্যাক্সিডেন্ট হইতে পারতো, আর এখন তো ব্যবস্থা খুবই ভালো। প্রত্যেকটা জায়গায় আমরা যাতে নিরাপদে পার হতে পারি, এজন্য সব জায়গায় চালু হওয়া উচিত। আগে অনিরাপদভাবে পার হতাম, এখন জেব্রা ক্রসিং এর মাধ্যমে আমরা এখন পার হতে পারি। পার হওয়ার সময় দেখতাম গাড়ি থামেও না, গায়ের উপরে উঠে যায়। জাইকার অর্থায়নে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ ও উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে পরীক্ষামূলকভাবে মিরপুরে চালু হলো এই প্রকল্প। অতিরিক্ত কমিশনার মোহাম্মদ সারোয়ার বলছেন, আপাতত পরীক্ষামূলকভাবে হলেও ভবিষ্যতে রাজধানী জুড়ে এই ব্যবস্থা চালুর পরিকল্পনা নিয়ে এগুচ্ছে কর্তৃপক্ষ। শুধু রাস্তায় পারাপার হয়, সেই জায়গাতে আমরা এই জিনিসটাকে এক্সপেরিমেন্ট করতে পারি, মানুষ যাতে পুশ বাটন ইউজ করে ক্রস করতে পারে। প্রথম একজন বা দুইজন এটাকে সুইচটাকে চাপ দিবে, চাপ দিলে নির্দিষ্ট সময়ের পরে পথচারীদের জন্য সবুজ বাতি জ্বলে উঠবে। তখন কিন্তু সিগন্যাল লাইটে যারা যানবাহন তাদের জন্য লাল বাতি থাকবে। তখন পথচারীরা আপনার তার নির্ধারিত সময়ে পার হয়ে যাবে, এরপর আবার গাড়ি চলতে থাকবে। আপাতত মিরপুরে পরীক্ষামূলকভাবে প্রকল্পটি চালু হয়েছে। এদিকে শীঘ্রই বুয়েটের সহযোগিতায় রাজধানীর আরও 22টি পয়েন্টে চলছে স্বয়ংক্রিয় সিগন্যাল বাতি চালুর উদ্যোগ। ফার্মগেট, বাংলা মোটর সহ কয়েকটি স্থানে বসানো হয়েছে বাতি। রাস্তার মধ্যে দেখা গেছে একটা যাত্রী সিগন্যাল দিছে, নেওয়ার জন্য যদি আমরা গাড়িটা ব্রেক করি, সার্জন আইসা সামনে দাঁড়ায়। এই যে বিজয় সরণির সিগন্যাল দেখা গেছে আধা ঘন্টা 20 মিনিট লাগে, আর ওই সিগন্যালটা 10 মিনিট পর পর হবে, এটা অবশ্যই ভালো। ট্রাফিকদেরও মনে করেন যে এত পরিশ্রম করতে হবে না, সবাই একটা আইনের মধ্যে চলে আসবে। রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরানো ও দুর্ঘটনা কমিয়ে আনার ক্ষেত্রে প্রকল্পটি ভূমিকা রাখবে বলে মনে করছে মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। সিগন্যাল লাইট বসে গেলে ট্রাফিক পুলিশ এখানে এত বেশি লাগবে না, হয়তো একজন বা দুইজন। তো সেক্ষেত্রে ট্রাফিক পুলিশ তার যে বেসিক ডিউটি, আপনার আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রসিকিউশনের মাত্রা বেশি বাড়াতে পারবে এবং অন্যান্য এলাকাগুলো কভার করতে পারবে। যাত্রী কল্যাণ সমিতির তথ্য বলছে 2024 সালে সারা দেশে দুর্ঘটনায় পথচারী মারা গেছে 1009 জন। এদের বেশিরভাগই রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। মাইনুল মারুফ, 71, ঢাকা।